প্রত্যেকবারই বিভিন্ন রাজ্যে বলুন বা দেশে যখন নির্বাচন হয় তখন রাজনীতিবিদ থেকে শুরু করে যারা বিশ্লেষক থাকেন তারা প্রত্যেকেই একটা আলোচনা ডেফিনেটলি করেন, সেটা হচ্ছে কোন কোন ইস্যুকে সামনে রেখে নির্বাচন হতে চলেছে। আজকে হাল্লা বলে আমি দেবারতী রয়েছে আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে আজকে যারা অতিথি রয়েছেন আজকে তাদের কাছ থেকে শুনবো যে তাদের ব্যক্তিগত স্তরে কি কি মূল্যায়ন, কি নিয়ে যদি একটু খোলসা করে বলি তা হচ্ছে আসন্ন বিধানসভা নির্বাচন এই বাংলায়, এবং অনেকে বলছেন যে ফ্যাক্টর হতে চলেছে 5M। এই 5M কি কি তাদের দাবি যেরকম সেটা হচ্ছে 1 মিম, 2 মতুয়া, 3 মন্দির মসজিদ ইস্যু, 4 স্বয়ং প্রধানমন্ত্রী মোদি, আর 5 এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি শেষের দুজনকে বাদ দিচ্ছি। প্রথম তিনটে নিয়ে যখন কথা বলছি তখন আমি নিজেই বুঝতে পারছি যে এই মুহূর্তে বাংলার বুকে উন্নয়ন নিয়ে, কর্মসংস্কৃতি নিয়ে, শিক্ষা নিয়ে, স্বাস্থ্য নিয়ে কথা কম হচ্ছে বা অনুষ্ঠান কম করছি। কথা বলছি ধর্মীয় মেরুকরণ নিয়ে, কথা বলছি বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে, কথা বলছি রাম মন্দিরের শিলান্যাস নিয়ে। যেটা বারবার আলোচনায় থাকা উচিত উন্নয়ন, যেটা বারবার থাকা উচিত আলোচনায় শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি, মানুষের বেসিক নিডস যেগুলো, সেগুলো নিয়ে কথা কম হচ্ছে। আর এই কথা কম হওয়ার পেছনে কি রাজনীতিবিদরাই দায়ী? মানুষ কিভাবে দেখছে? আজকে আলোচনা শুরু করব, তার আগে দেখুন এই প্রতিবেদন। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগে বঙ্গ রাজনীতিতে বাড়ছে মন্দির মসজিদ রাজনীতি। নন্দীগ্রামে রাম মন্দির তৈরির ঘোষণা করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, হয়েছে শিলান্যাসও। আর এদিকে তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস করেছেন। ওয়াকিবহাল মহল মনে করছে মেরুকরণ বাড়ছে রাজ্যে। প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে মেরুকরণের আবহ কি আরও স্পষ্ট হতে চলেছে? প্রশ্ন উঠছে, এই জায়গা থেকেই বঙ্গ রাজনীতিতে ঢুকে পড়তে পারে আসাদুদ্দিন ওয়াইসির AIMIM বা মিম। বস্তুত 21-এর নির্বাচনের আগে ISF-এর হাত ধরে বঙ্গ রাজনীতিতে মিমের পা রাখার জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত বঙ্গ রাজনীতিতে পা রাখলেও দাগ কাটতে পারেনি আসাদুদ্দিন ওয়াইসির দল। কিন্তু সাম্প্রতিকের বিহার নির্বাচনে বাংলা লাগোয়া একাধিক কেন্দ্রে মিমের জয় যে উদ্বেগ বাড়াচ্ছে তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। যেমন বলার অপেক্ষা রাখে না মতুয়া অঙ্ক। রাজ্যের প্রায় 78টি বিধানসভা কেন্দ্র মতুয়া ভোটের ওপর নির্ভরশীল। ফলে মেরুকরণের রাজনীতির আবহেই আলাদা করে চিন্তা বাড়াচ্ছে সম্প্রদায়গত রাজনীতির অঙ্ক। রাজনীতির দৈনন্দিন অঙ্কের বাইরে বেরিয়ে জাত সম্প্রদায় মাথা ব্যথার অন্যতম কারণ হয়ে উঠছে। আর এখান থেকেই রাজনৈতিক দলগুলোর কপালে চিন্তার ভাঁজ বাড়াচ্ছে। হিন্দুত্ব ইস্যু যে বিজেপির প্রধান হাতিয়ার তার বলার অপেক্ষা রাখে না। ওয়াকিবহাল মহলের মতে মেরুকরণের রাজনীতি পাখা মেলায় গেরুয়া শিবিরকে অ্যাডভান্টেজই দেবে হিন্দুত্ব। আবার বিজেপি শিবির ব্যবহার করতে পারবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর স্লোগান সবকা সাথ সবকা বিকাশ। ফলে হিন্দুত্ব হাতিয়ার হলেও বিজেপি যে সমস্ত সম্প্রদায়ের তাও বোঝানো সম্ভব হবে। আর অন্যদিকে তৃণমূলের হাতিয়ার সর্বধর্ম সমন্বয়, পরধর্ম সহিষ্ণুতা, ধর্মীয় বন্ধনের বাইরে বেরিয়ে উদার রাজনীতি। তার সঙ্গে গত 14 বছরের শাসনকালের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ। ওয়াকিবহাল মহলের মতে আর এখান থেকেই নির্বাচনের যাবতীয় এক্স ফ্যাক্টর পরিণত হচ্ছে এম ফ্যাক্টরে। মন্দির মসজিদ মতুয়া মিম ও মোদি মমতা, এই 5Mই 26-এর বঙ্গ রাজনীতির বড়সড় ফ্যাক্টর হয়ে উঠছে। তার বলার অপেক্ষা রাখে না। এখন দেখার কোন এম শেষ হাসি হাসি। ক্যালকাটা নিউজ। মিমের কথা একটু শুরুতে বলবো। কেন বলবো? কারণ যেটা জানা যাচ্ছে যে মালদায় 10টা আসনে প্রার্থী দিতে পারে মিম, এরকম একটা ভাবনা চিন্তা করা হচ্ছে। ISF-এর সঙ্গে তারা জোট করতে পারে, এরকমও কিছু তথ্য আমরা জানতে পারছি। আর খুব তাৎপর্যপূর্ণ এই জায়গায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের একাধিক জেলাকে এখানে মিমের তরফ থেকে টার্গেট করা হচ্ছে যে তারা এখানে তাদের সংগঠন বৃদ্ধির কাজ করতে পারে এবং তার পাশাপাশি আসন দিতে পারে। আপনারা জানেন যে দক্ষিণ দিনাজপুরে মিমের সাংগঠনিক সভা হয়। আসাদুদ্দিন ওয়াইসি তিনি আসবেন, এই বাংলার বুকে একাধিক সভা করবেন। এবং আজকে একটা খবর পাওয়া যাচ্ছে, আমি জানি না এটার কতটা সত্য মিথ্যা এই খবরের সঙ্গে জড়িয়ে আছে, সেটা তো আমার এখানে যারা অতিথিরা রয়েছেন তারাও হয়তো বলতে পারবেন। সেটা হচ্ছে 30 জন সদস্য তৃণমূল এবং CPM থেকে নাকি মিমে যোগদান করেছে। জানি না সত্য মিথ্যা, আমি আবার বলছি, আমার গেস্টরা বলবেন।
মতুয়াদের ক্ষেত্রে কিছু সমস্যার কথা আমরা শুনছি আগে, যেটা সুপ্রিম কোর্টের তরফ থেকে বলা হচ্ছে যে আগে নাগরিকত্ব, তারপরে এসআইআর ইত্যাদি। কি করবেন মতুয়ারা তাহলে সেক্ষেত্রে? মানে আনন্দিত হবেন নাকি আবারও ভয় পাবেন? জানি না, বুঝতে পারছি না। আর শুরুতেই বলছিলাম মন্দির মসজিদের কথা। যাই হোক, আজকে আমার সঙ্গে যারা অতিথি রয়েছেন তাদের সঙ্গে আলাপ করাবো এবং তাদের মত এবার শুনবো। তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী রয়েছেন, প্রথমে সম্রাটদাকে স্বাগত জানাই আমার অনুষ্ঠানে। আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র শুভাশিস ভট্টাচার্য, শুভাশিস দাকে স্বাগত জানাবো। আমার সঙ্গে রয়েছেন সিপিএম নেতা আশরাফুল আমিন, আশরাফুল দাকেও স্বাগত জানাবো। আর আলোচনাটা শুরু করব শূন্য দিয়ে। আশরাফুল দা, শূন্য থেকে শুরু করি। আমি বলছি এই যে ফ্যাক্টরগুলো, তিনটে ফ্যাক্টরের কথা আমি বলছি, আমি মোদি বা মমতা বাদ দিচ্ছি। তিনটে ফ্যাক্টর, এক মিম, সিপিএম থেকে নাকি কর্মী সমর্থকেরা চলে যাচ্ছে, আপনারা ধরে রাখতে পারছেন না মিমে। আইএসএফ যদি জোট করে এবং হুমায়ুন কবির তো রয়েছেন, কি হতে পারে? দুই হচ্ছে মতুয়া ভোট, সেই ভোট কতটা ফ্যাক্টর হতে পারে এবারের নির্বাচনে, এবং এই মন্দির মসজিদ নিয়ে তরজা ইত্যাদি। দেখুন, বর্তমান সময়কালে আমাদের কেন্দ্রের যে সরকার এবং রাজ্যের যে সরকার, এই দুটো সরকারই আগামী 26 সালের নির্বাচনের সামনে এসে দাঁড়িয়ে ওদের কাছে একমাত্র ইস্যু হচ্ছে ধর্ম, মন্দির, মসজিদ। কিন্তু পশ্চিমবাংলার সাধারণ খেটে খাওয়া মানুষ, তাদের জীবনের অভিজ্ঞতা, যাদের 100 দিনের কাজের টাকা লুট করেছিল এই উভয় রাজনৈতিক দলের নেতারা, একদল লুট করেছে আর একদল ধামাচাপা দিয়েছে। এই পশ্চিমবাংলার যে শিক্ষিত বেকার যুবক, বছরের পর বছর যাদের মানে কোনো চাকরির পরীক্ষা অংশ নিতে পারে না তারা, যাদের মানে চাকরি থেকে বাতিল হয়ে গেছে তারা, এই সময়কালে দাঁড়িয়ে উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক আজকে আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের ঝান্ডা ফেলে দিয়ে অনশন করছে সিআইটির নেতৃত্বে, বেতন বৃদ্ধির দাবিতে, মজুরি বৃদ্ধির দাবিতে। চটকলের কারখানায় যেখানে লাল ঝান্ডা ওড়াতে পারতো না 4 বছর আগে, সেখানে সিআইটির নেতৃত্বে সমস্ত ধরছে, বিএমএস বলেন, তৃণমূলের শ্রমিক সংগঠন বলেন, কংগ্রেসের শ্রমিক সংগঠন বলেন, সকলে মিলে আজকে নিজের শ্রমকোডের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা লড়াই করছে। আজকে বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জনপদ, যাদের জমি হারিয়েছে, যাদের উপরে অত্যাচার হচ্ছে, শোষণ হচ্ছে, যাদের মাথার উপর থেকে ছাদ চুরি করে নিচ্ছে তৃণমূল কংগ্রেস, তারা আজকে হাজারে হাজারে লাখো লাখো মানুষ কিন্তু এই পদযাত্রাগুলোতে যোগদান করছে। ট্রেন্ড কি? ট্রেন্ড এই মন্দির মসজিদের ইস্যু ভুলে গিয়ে মানুষ কিন্তু বাঁচার জন্য, পেটের ক্ষুধার জন্য মানুষ জেগে উঠেছে। গত কয়েকদিন আগেও দেগঙ্গাতে আপনারা দেখবেন প্রায় 10টা পরিবার লাল ঝান্ডা। আশরাফুল দা, 34 বছর যে রাজ্যটাকে আপনারা সামলালেন, আপনারা সেই ক্ষমতা থেকে যখন চলে গেলেন তারপরেও ব্রিগেডে লোক হয়েছে। দেখুন, একটা কথা বলি, 34 বছরের আগের যে ঘটনার, 34 বছরের বামপন্থীদের পরিচালনার পরে যে পশ্চিমবাংলা, তার আসমান জমিন পার্থক্য আছে। পশ্চিমবঙ্গের কি অবস্থা সেটা আমি পরে কথা বলছি। আমি বলছি, আপনি বলছেন মিটিং মিছিলে লোক হচ্ছে, ব্রিগেড আপনারা ক্ষমতাচ্যুত হওয়ার পরেও শোনেন, আমি একটা কথা বলি, ব্রিগেডের লোক হচ্ছে, মানুষ আসছে, কিন্তু সেই মানুষ যে সবাই গ্রামে গিয়ে ভোটদান করতে পারছে তার নিরাপত্তা নির্বাচন কমিশন এবং পশ্চিমবাংলার প্রশাসন দিতে পারছে না। এটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয় ফ্যাক্টর, হ্যাঁ, এটা আমরা অস্বীকার করব না যে কখনো কখনো ধর্মীয়, এই আগের যে লোকসভা নির্বাচনে হুমায়ুন কবিরের মতন একটা লোক একটা টিভি চ্যানেলে বলে দিল যে মমতা ব্যানার্জির নির্দেশে যে কিভাবে পোলারাইজেশন করলো, সেখানকার মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীদের হারানোর জন্য কি জঘন্যতম ব্যবস্থাপনা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব করলো। এইভাবে তো মানুষকে ভাগ করে ওদিকে কাশ্মীরের লড়াই করে পুলওয়ামা বলেন, বালাকোট বলেন, ঘুরিয়ে দিল টোটাল ইস্যুটাকেই। এইভাবে ওরা আর কতদিন থাকবে? অ্যাটলিস্ট পশ্চিমবাংলার মানুষ বুঝতে পেরেছে এই ধর্ম পেট ভরায় না, পেট ভরাতে গেলে ভাত দরকার, পেট ভরাতে গেলে কাজ দরকার। আর পশ্চিমবাংলার যে স্তরে দুর্নীতি পৌঁছেছে, তৃণমূলের কোনো নেতা আজকে দেখতে পাচ্ছেন জেল থেকে ঘুরে আসছে, সমমহিমায় তারা কাজ করছে, আর বিজেপিরাও বড় বড় কথা বলে, কিন্তু কোনো দুর্নীতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের উত্তরে সম্প্রতি এই সংসদে দাঁড়িয়েই লোকসভায় দাঁড়িয়ে একটা উত্তর কেন্দ্রের তরফ থেকে দেওয়া হয়েছে বেকারত্ব নিয়ে প্রশ্ন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে যে কমেছে অনেকটাই বেকারত্ব। তাহলে যখন পরিসংখ্যান দিয়ে রাজ্যের একজন সাংসদের প্রশ্নের উত্তর কেন্দ্রের কোনো মন্ত্রী দিচ্ছেন তথ্য দিয়ে, সেটা কি বিশ্বাস করবো না দাদা? রাজ্যে কেন্দ্রের যারা দায়িত্বে আছে তাদের বক্তব্য বিশ্বাস করব না কেন্দ্রীয় শ্রম দপ্তরের রিপোর্ট বিশ্বাস করব? 45 বছরের মধ্যে এখন 9 বেকারত্বের হার বৃদ্ধি পেয়েছে, এটাই তো রিপোর্ট আজকে আমাদের ভারতবর্ষে। আর পশ্চিমবাংলার মাটিতে আজকে টেটের পরীক্ষা 13,000 সামথিংয়ের জন্য অ্যাপ্লাই করলো 58,000।
তাহলে এ কয়েক বছর আগে 3 বছর কোনো নিয়োগ নেই, হু করে রিটায়ারমেন্ট হচ্ছে। বেশ, সুভাষিসদার কাছে আসি একটু। সুভাষিসদা ফ্যাক্টর 5টা ফ্যাক্টর, আমি 3টে নিয়েই কথা বলি প্রাথমিকভাবে। যে ফ্যাক্টরগুলোকে তোমরা লাইমলাইটে এনেছো, হ্যাঁ, আসলে ফ্যাক্টর মানুষ, তারা যদি সিদ্ধান্ত নেয়, সেটাও ম দিয়ে, যাই হোক, সেও ম দিয়ে, ঠিক। সুতরাং আমার মনে হয় মানুষদের, জনগণকে ছোট করে বা মানুষকে ছোট করে কোনো ফ্যাক্টরি ফ্যাক্টর নয়। যখন কিনা 2011 সালে বামফ্রন্ট গদিচ্যুত হলো, তখন মানুষ সিদ্ধান্ত নিয়েছিল যে নতুন সরকার আনবে। সুতরাং মানুষই সবচেয়ে বেশি শক্তিশালী। এবার একটা কথা বলি, সেটা হলো মানুষের উপর যখন ভরসা হারায় না মানুষ, নেতারা, তখন বিভিন্ন রকম ছলাবলা করে। ধর্মীয় মেরুকরণের চেষ্টা নরেন্দ্র মোদী প্রায় 11 বছর ধরে করে চলেছে। নরেন্দ্র মোদীর ভোট বাক্সে ভোট 36 থেকে 37% বেশি বাড়ছে না। অযোধ্যায় যেখানে রাম মন্দির হলো, সেখানে 9টা সিটের মধ্যে গত নির্বাচনে 5টা সিট হেরেছে। তার মানে মানুষের বেসিক নিডস ধর্মকর্ম নয়, বেসিক নিডসটা হলো খাওয়া দাওয়া, রাতে শুতে যাওয়া, অনাহারে যেন না শুতে যায়, পেট ভরে যেন শুতে যায়। এইটা হলো মানুষের মানে মূল যে মৌলিক যে অধিকার, সেই অধিকারটা যাতে রক্ষিত হয়, সেটা রক্ষা হচ্ছে কিনা সেটা দেখা যাচ্ছে ভারতবর্ষের সব দিক থেকে। যদি ভারতবর্ষের পার্সপেক্টিভে আমি বলি তোমায়, সব দিক থেকে ভারতবর্ষ নিচে নেমেছে। আর ডলারের দাম কোথায়, চালের দাম কোথায়, ডালের দাম কোথায়, সমস্ত কিছু মানুষ দেখতে পাচ্ছে যে এই সরকার মানে জনজীবনে যে তাদের যে স্মুথ যে সেলিং ছিল। আপনারা বহুবার বলেছেন যে গরিব আরো গরিব হচ্ছে, বড়লোক আরো বড়লোক হচ্ছে। এই পরিস্থিতির মধ্যে ধর্মীয় মেরুকরণের চেষ্টা, মন্দির মসজিদ কোনো ইস্যু নয়। ইস্যু হলে এই ঘটনা ঘটতো না যে নরেন্দ্র মোদীকে ইলেকশন কমিশনের যে কলেজিয়াম, সেই কলেজিয়াম থেকে সিজিআইকে বার করে দিয়ে নিজের লোককে বসানো, যাতে ইলেকশন কমিশনকে যেভাবে খুশি যথেচ্ছ ব্যবহার করা যায়, যাতে জিতে আসাই যায়, জিততেই হয়। বিহার ইলেকশন দেখিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী আসছেন, বাংলায় সভা রয়েছে এবং মতুয়াগড়ে সভা রয়েছে, ফ্যাক্টর নয় বলছে না। মতুয়ারাও তো ঠকেছে। মতুয়াগড়ে সভা করেছে কি জন্য? অ্যাপিসমেন্টের জন্য। আপনি যদি দেখেন ভাই, যে ব্রাহ্মণ্যবাদ মানে কোথা থেকে উঠে আসছে, সেটা হলো বিজেপি RSS প্রথিত একটা ভাবনা। তারা ব্রাহ্মণ্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, মতুয়াদের মানুষ বলে ধরে না। এবং শুধু তাই নয়, গোলওয়ালকার তার বাঞ্চ অফ থটসে বলছে, 183 পৃষ্ঠায় তার বড় করে লেখা আছে, সেই জায়গায় বলছেন উনি যে একমাত্র ব্রাহ্মণদের মানে কি বলবো, শাসন করার এই কাজ, এবং শাসিত হওয়া হলো সকল নিচু জাতের, মানে শাসিত হতে হবে ব্রাহ্মণ্য সমাজে। সুতরাং যে সমাজকে তারা গড়তে যায়, মতুয়ারা যেদিন বুঝেছে যে মতুয়াদেরও তারা মানুষ বলে ধরে না, সেদিন থেকে রিভোল্ট করেছে। আর মতুয়াদের ভোটার, এর আগেও তো মতুয়াররা ছিল। তাহলে এই তাসটা বা এই কার্ডটা প্লে করছে কারা? না, যেখানেই প্লে করুক না কেন, যখন মনে হবে, জনগণ মনে করবে যে আমরা এই দুটো শক্তিকেই পরাভূত করবো, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তাহলে পরে জনগণ তৃতীয় বিকল্পের জন্য ভাববে। দ্বিতীয় কথা হলো, যেটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো জনগণ কি দেখছে, যে দুর্নীতি হচ্ছে রাজ্যে, র্যাম্প্যান্ট দুর্নীতি, অথচ সিবিআই আসছে, কিছু হচ্ছে না। কাকুর গলার স্বর ম্যাচ করে গেল, বলে দিল কাকুর গলার স্বর মিলে গেছে, সিবিআই গলার স্বর বন্ধ করে দিল। এই ঘটনাগুলো দেখতে দেখতে মানুষ দুটো দলের প্রতি বীতশ্রদ্ধ। সুতরাং দে আর লুকিং ফর এ থার্ড চয়েস। আমার ধারণা যে এইবার যে ভোট হবে খুব ক্রুশিয়াল ভোট। অনেক চেষ্টা করবে বিজেপি ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে SIR করে বিভিন্ন রকম ছলাকলা করতে, কিন্তু আমার এটা একদম এমফেটিক্যালি আই ক্যান টেল ইট যে থার্ড ফ্রন্ট একটা বিরাট ভালো রেজাল্ট করবে, এবং তারা ডিসাইসিভ ফ্যাক্টর হবে আগামী দিনে। হ্যাঁ, মিম বা হুমায়ুন কবিরকে তো প্লান্টেড, এটা তো বিজেপি প্লান্টেড করেছে। আপনি বলছেন বিজেপির হাত মানে শক্ত হওয়ার জন্য করেছে, এবং সর্বত্র সারা ভারতবর্ষ জুড়ে বিজেপি যেখানে যেখানে হারতে পারে, সেখানেই মিমকে পলিটিক্যাল প্যাম্পার করেছে, এবং হুমায়ুন কবিরদের মতো কিছু টাউটকে তারা বসিয়ে দিয়েছে, হলো তুমি আমাদের হয়ে ভোট। ISF এর সঙ্গে তো আপনাদেরও জোট ছিল। ISF এর সঙ্গে তো আপনাদেরও জোট ছিল। না, ISF এর সাথে জোট ছিল আমাদের প্রথম থেকে। ISF
জামাতের সাথে জোট করতে চাইনি, কিন্তু আমরা উই আর বাউন্ড টু ডু দ্যাট। একদম অ্যাবসলিউটলি আমি বলছি, আমরা করতে চাইনি, কিন্তু আমরা যে কোনো কারণে করতে হয়েছে আমাদের, কারণ বামেরা। তাহলে আপনাদের এই যুক্তিটা যদি মানি তাহলে তো এই ক্ষেত্রে একই রকম আমি বলিনি, আমাদের সঙ্গে যখন মানে জোটটা হচ্ছে তখন আমরা বামেদের সাথে জোট করেছিলাম, বামরা আইএসএফ এর সাথে জোট করেছিল, সুতরাং এই দায়টা আমাদের উপর চাপালে হবে না। এটা ঠিক যে জোটে ছিলাম আমরা, সেই জোট থেকে আমরা বেরিয়ে আসি, কিন্তু মানুষের জন্য বেরোইনি আমরা। তাহলে দেখি এখানে সম্রাটদা কি বলছেন। সম্রাটদা, এই যে আমি একটু মিমটা দিয়েই শুরু করতে, যেহেতু মিম দিয়ে এখানে সুভাষিসদার এই পর্যায়ের বক্তব্য শেষ হয়েছে, আমি এখান থেকে একটু শুরু করবো আপনার কাছ থেকে, যে মালদায় 10 আসনে প্রার্থী, 20টি কার্যালয় মালদায় খুলে ফেলেছে মিম, এবং যেটা বলছিলাম কিছুক্ষণ আগে দক্ষিণ দিনাজপুরে মিমের পার্টির সাংগঠনিক সভা হয়ে গিয়েছে ইতিমধ্যেই। এগুলো ফ্যাক্টর নয়, বিজেপির হাত শক্ত করার একটা অভিযোগ উঠছে। মিম নিয়ে বলবো, তা ভালো হতো বিজেপির প্রতিনিধি থাকলে। বিজেপির তো বিরোধী দলনেতা ইতিমধ্যেই বলে দিয়েছে মিম হচ্ছে ওদের জোট সঙ্গী, অবাক হওয়ার কিছু নেই। শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে বলেছে ভবানীপুরে আমরা বুঝে নেব, মেটিয়া পুরুষ হলে মিম বা আইএসএফ বুঝে নেব। তাহলে জোট সঙ্গী কাদের? আমরা জানি মিম সারা ভারতবর্ষে ভোট কাটুয়া হিসাবে কাজ করে এবং বিজেপির সুবিধা করে দেয়, সেটা এতদিন পর্যন্ত নীরবে ছিল। কিন্তু বিরোধী দলনেতা শীতকাল হলেই যিনি অনেক কিছু বলেন, তিনি পরিষ্কার করে দিলেন যে মিম তাদের জোট সঙ্গী। হুমায়ুন কবির, দেখুন হুমায়ুন কবির একটা ছোট্ট এক লাইনের কথা বলি, ফার্স্ট বয়ের পেছনে লাস্ট বয় বসেছে, ফার্স্ট বয়টা দেখে টুকছে, কিন্তু হঠাৎ করে বাবার কথা মনে পড়ে গেল, বাবা বলেছে একদম হুবহু টুকিস না, তাহলে কিন্তু টিচার বুঝে যাবে। তাই জন্য ফার্স্ট বয় লিখেছিল যে হিমালয় ভারতবর্ষের উত্তর দিকে, লাস্ট বয় লিখেছে দক্ষিণ দিকে, তা সেইভাবে সেও শূন্য পেয়েছে। এবার প্রসঙ্গটা হচ্ছে হুমায়ুন কবির এতটা প্রাসঙ্গিক বা এতটা বিজেপিকে আঁকড়ে ধরেছে বা এতটা শুভেন্দুর চিত্রনাট্য ফলো করছে, যেখানে মিম পর্যন্ত বলতে বাধ্য হচ্ছে যে না আমরা হুমায়ুন কবিরের সাথে নেই। এত প্রকাশ্যে হলে আমাদের অস্তিত্বের সংকট দেখা যাবে। আমি আশরাফুলের কথার ক্ষেত্রে আসি। আশরাফুল লক্ষ লক্ষ লোকের কথা বলছিল, আমি শুধু একটা কথা বলি, আমি জানি না আশরাফুলরা ভোটটা বিজেপিকে ভাড়া দিয়ে দিয়েছিল না বিক্রি করে দিয়েছিল। না, আমি বলিনি তোমার সময়, তোমার সময় অবশ্যই। আর এই যে লাখো লাখো লোকের কথা বলছে না, লাখো লাখো লোক যদি সত্যি ভোটে তার প্রতিফলন ঘটতো তাহলে সিপিএম নোটার থেকে বেশি ভোট পেত। সুভাষিসদা একটা কথা বললেন যে থার্ড ফ্রন্ট চয়েস হয়েছিল তো একটা জায়গায়, আমার খুব খারাপ লাগছে কথাটা বলতে, কিন্তু এটা খুব বাস্তবিক যে সাগরদিঘিতে বাইরন বিশ্বাস, তারপর কি হলো, সিপিএম নৃত্য করলো, কংগ্রেস সিট জিতলো, সিপিএম নাচানাচি করলো, তারপরে অভাগা যেদিকে চায় সাগরদিঘিও শুকায় যায়। এটা তো বাস্তব, সত্যি কি তাই? এমন প্রার্থী তারপর যাতে কিনে নেওয়া যায়, ছেড়ে দিন। আমি বলছি যে এরপরে আসছি মতুয়া, প্রধানমন্ত্রী আসবেন এসব বললেন। তা গত বিধানসভা নির্বাচনের আগে আমার দেশের প্রধানমন্ত্রী, নন বায়োলজিক্যাল প্রধানমন্ত্রী, এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে এমএ করা প্রধানমন্ত্রী রবীন্দ্রনাথ সেজে এসেছে। এবার ভাবগতিক দেখে আমি ভেবেছিলাম উনি হয়তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সেজে আসবেন, কিন্তু দেখলাম না, উনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভাই সেজে আসবেন, বঙ্কিম দা বলে সম্বোধন করা শুরু করেছে। যাই হোক, তা মতুয়া আসবেন যখন বলতে হবে তো, মতুয়া গড়ে আসবেন, সভা করবেন, বলবেন না 2019, 2021, 2024-এ মতুয়া সম্প্রদায়ের ভাই বোন মায়েরা যারা ভোট দিয়েছিল তারা 26-এ ভোট দিতে পারবে কি না, এটা আমার প্রথম প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে। যদি আসেন, বিজেপির প্রতিনিধি থাকলে ভালো হতো, বলতে হবে তো যে মতুয়ারা ভোট দিতে পারবেন কি না 2026-এ। বলতে হবে তো এই কথাটা যে সিএতে অ্যাপ্লাই করলে নাগরিকত্ব দেওয়া হবে কি হবে না। আপনারা টাকা নিয়ে সিএ ক্যাম্প বানিয়েছেন, এখানে সিপিএমের আশরাফুল বসে আছে উৎসাহিত করে, ওরা হাবড়া পার্টি অফিসটা সিএ ক্যাম্পে বিজেপিকে করতে দিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে সিএ ক্যাম্পে আবেদন করলে নাগরিকত্ব পাওয়া যাবে কি যাবে না, তাতে এবার ভোটার লিস্টে নাম থাকবে কি না। তৃতীয় প্রশ্ন, সিএতে যারা আবেদন করছেন তারা কি এমনি আবেদন করছেন নাকি নথি দিতে হচ্ছে? যদি নথি দিতে হয় তাহলে কোন কোন নথি দিতে হচ্ছে মানুষকে একটু জানাবেন তো, কোন কোন নথি দিয়ে সিএতে আবেদন করতে হচ্ছে? পয়সা কি নিচ্ছেন, 800 নিন, 1000 নিন, এটা আপনাদের চিরকালীন অভ্যেস, সেই বিষয়ে আমি যাব না। আমার শেষ প্রশ্ন, সিএর মানুষ মতুয়া ভাই বোনরা যারা রয়েছে, যারা আজকে সত্যি কি তাই
আপনারা না কতজন এখনো পর্যন্ত নাগরিকত্বের আবেদন করেছে সিএতে, আর কতজনকে দিতে পেরেছেন? আমি যদি পরিসংখ্যানটা বলি, এখনো পর্যন্ত 25,000 মানুষ সিএতে আবেদন করেছে, আর নাগরিকত্ব পেয়েছে সংখ্যাটা 350। সরকারি আইন, রাস্তায় ক্যাম্প বসিয়ে দিয়ে নাগরিকত্ব দেওয়া যায় নাকি? ভাওতা দিচ্ছেন মতুয়া ভাই বোনদেরকে। পরিষ্কারভাবে বলছি, নাগরিকত্বের আপনাদের দলের ওই যে শান্তনু ঠাকুর সাংসদ, মতুয়ারা এবার ভোট দিতে না পারলে 2-3টে নির্বাচন পরে নিশ্চয়ই ভোট দিতে পারবে বলে লন্ডনে কার্তিক ঠাকুর ফেলতে চলে গেল। আপনাদের দলের জগন্নাথ সরকার পরিষ্কারভাবে বলছেন যে মতুয়ারা ভোট দিতে পারবেন না, অসীম সরকাররা বলছেন মতুয়ারা ভোট দিতে পারবেন না। তাহলে কোন প্রলোভন প্রতিটা নির্বাচনের আগে গাজরের মতো মতুয়াদের সামনে? তাহলে এবার মতুয়ারা ভোট দিতে পারবেন না, অথচ এদের ভোটে নির্বাচিত শান্তনু ঠাকুর দেবী মন্ত্রী থেকে। উন্নয়নের প্রশ্নে ভোট, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য এইসব নিয়ে আলোচনায় কি ভোট নাকি এই 3টে ফ্যাক্টর যেটা প্রথমে আলোচনা করছিলাম? যাই হোক, ফিরহাদ হাকিমের একটা প্রতিক্রিয়া এখানে দেখাবো আপনাদের, যেটা গত 4 তারিখ যেদিনকে সাসপেন্ড করা হলো হুমায়ুন কবিরকে দল থেকে, সেদিনকে প্রেস কনফারেন্সে বলেছিলেন বাংলা কি এগোবে নাকি শুধুই বাবরি মসজিদ আর রাম মন্দির হবে। দেখুন, যদি এতই টাকা ওনার কাছে থাকে তাহলে ওখানে অন্য কিছু কেন করলেন না? স্কুল কলেজ কেন করলেন না? কেন শুধু এই সেন্টিমেন্টের ওপরে? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে? না, এটা আসলে বিজেপির একটা অভিসন্ধি। এই এতগুলো ফ্যাক্টরের মধ্যে আমরা যে ফ্যাক্টরগুলো নিয়ে এই মুহূর্তে কথা বলছি তা হচ্ছে 1 মিম, 2 মতুয়া এবং মন্দির মসজিদ ইস্যু। এগুলোই কি নির্বাচনে এবার প্রভাব ফেলবে? সজল ঘোষ বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে ইতিমধ্যেই যোগদান করেছেন এই আলোচনায়। সজলদাকে স্বাগত জানাবো। সজলদা, তাহলে আপনাকে দিয়ে শুরু করি। এই ফ্যাক্টরগুলো যেগুলো নিয়ে আমরা কথা বলছি, মিম, মতুয়া, মন্দির মসজিদ, উন্নয়নকে সরিয়ে রেখে কি এগুলোই আপন করে নেবে জনতা? এবং জনতা আপন করে নেবে না নেবে বলতে পারবো না, কিন্তু তৃণমূল তো এগুলোকেই ফ্যাক্টর করেই নির্বাচনে যেতে চায়। এবার মুশকিল হচ্ছে তৃণমূল যদি যেতে চায়, লোহে তো লোহে কই কাটতা হ্যায়, লোহাকে তো আর কাঠ দিয়ে কাটা যাবে না। তো তখন যারা প্রতিপক্ষ, যারা মানে ফিল্ডে আছে আর যারা টিভিতে আছে তাদের কথা ধরছি না, হ্যাঁ, তো ফলে তাদের সঙ্গে তো ওইভাবেই টক্কর হবে। হ্যাঁ, এখন এই যে দেখবেন কিছুদিন আগে মমতা ব্যানার্জি মানে মতুয়াদের পরম পূজনীয় হরিচাঁদ ঠাকুর এবং শ্রী গুরুচাঁদ ঠাকুরকে রঘুচাঁদ এবং গরুচাঁদ বলেছে। এখন মতুয়া ভাই বলছে, লাভ নেই, 4-5 দিন বলবে, তারপরে বুঝতে পারবে যে আমার এই বলাটা বেকার হয়ে গেল। ঠিক সেই রকমভাবে মন্দিরও উনি করেছেন, মসজিদও উনি করিয়েছেন। তো দুটোই দায়িত্ব আজকে ওনার। মানে ব্যাপারটা হচ্ছে বাঘের পিঠে উনি সওয়ার হয়ে গেছেন। এখন নামলে বাঘে খাবে, আর ওপরে উঠে থাকলে জনতার হাতে মারা যাবে। এই যেমন একটা মানে ওই ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থায় একটা সরকার রয়েছে, ফলে তাদের কাছে আর দ্বিতীয় কোনো পথ নেই। যদি আমি কাজ করতাম, ধরুন যদি আমি কাজ করতাম, বিজেপি লোকসভা নির্বাচনে মন্দির মসজিদ করে গেছে না, তার সঙ্গে কাজও করে গেছে। মানুষের নির্বাচনী ফলাফল, যারা মানুষ ভোট দিয়েছেন তারা কি শুধু মন্দিরের ওপর মসজিদের ওপর ভোট দিয়েছেন নাকি মানুষের কাজের ওপর? অযোধ্যার ফল অন্যরকম হতো না, তাহলে অযোধ্যার ফল অন্যরকম হতো। এই যে বিষয়গুলো মাথায় রাখতে হবে। একটা সরকার 2 কোটি মানুষকে চাকরি দিয়েছে, মানে 2 কোটি মানে এই ধরুন এখানে আমরা 4, আপনি 1, 5, হ্যাঁ, 5 জনের পরেই 2 জন ক্যামেরাম্যান ভাই আছে, তাহলে 7 জনের মধ্যে 2 জনের চাকরি আছে। 7 কোটি যদি ভোটার ধরে ফেলি আমি, তাহলে 2 কোটি চাকরি দিলে প্রতি 7 জনে 2 জন করে যাদের চাকরি দিয়েছেন। তো আপনি ভেবে দেখেছেন যে 2 কোটি চাকরি মানে একটা পরিবার যদি 5 জন হয়, তাহলে দেখা যাচ্ছে এমনি 10 কোটি লোককে মমতা ব্যানার্জি খাওয়াচ্ছে। হ্যাঁ, এই যে মানুষটা এত বড় একজন মানে মহিয়সী নারী, একজন মানুষ এত চাকরি দেওয়ার পরে তাকে কেন মন্দির করতে হবে? কাকে ওই কি মহাকাল মন্দির? আরে তোমার থেকে বড় মহাকাল আর কে আছে? না, কিন্তু তাহলে তো আমি বলছি তাকে জগন্নাথ মন্দির করতে হবে না। আর এই ঘুরপথে আপনার কাছে থাকবো দাদা, আপনার কাছে থাকবো, কিন্তু তাহলে তো এই অভিযোগও আপনাদের শুনতে হচ্ছে যে মিম আসছে, আইএসএফ এর সঙ্গে হাত মেলাচ্ছে, তাতে আপনাদেরই পাল্লা ভারী। আসতে দেবেন না, বারণ করে দিন। সে আসছে কেন, তাতে কার হবে? মানে মুশকিলটা হচ্ছে এরকম, আইএসএফ এর জন্ম হলো, তার পেছনে বিজেপি আছে।
হ্যাঁ, এই হুমায়ুন কবির 30% কেটে গঙ্গায় ভাসিয়ে দেবে। আমার পাশে বাঁদিকে যারা 3 জন বসেছে তারা তখন কেউ ট্যাপও করেনি, কেউ একটা শব্দ বলেনি। হুমায়ুন কবির 19-এ বিজেপির ক্যান্ডিডেট ছিল। আমি জানি, বিজেপির লোকসভা ক্যান্ডিডেট ছিল। দাদা আমি বলছি, আপনাদেরকে সুবিধা করে আপনি ভীষণ বিরোধিতা করেছেন, আপনি বিরোধিতা করে রাত্রে 2টো রুটি কম খেয়েছেন, এটা হতে পারে, কিন্তু মানুষ আপনাদের বিরোধিতা দেখেনি। মানুষ আপনাদের বিরোধিতা দেখেনি। আপনাদের ধর্ম বিজেপির লোক, হুমায়ুন কবির বিজেপির লোক, এই ট্যাগটা কেন তৈরি হয়েছিল? একটু শুনি প্লিজ প্লিজ দাদা সুভাষিস দা দাদা একটু শুনেনি। আমি একটা কথা বলছি যে একটু আগে ববি হাকিম যে কথাগুলো বলছিল ওগুলো বিজেপির কথা। কাল ববি হাকিমের সঙ্গে যদি দিদির মনি বানানো হয় তাহলেই বলে দেবে বিজেপি, বলতে পারছি কোন লাগে না। এই যে আমার পাশে দাদা বসে আছে, বেচারি এতদিন ধরে তৃণমূল করছে ওখানে, এখন ও যদি একটুখানি নান্টুদার সঙ্গে একটুখানি খিটির মিটির হয়ে যায়, দল থেকে যদি একটু সাইড লাইন হয়ে যায়, বলে দেবো বিজেপির দালাল। এটা হচ্ছে সহজ ট্যাগ, এটা হচ্ছে সহজ ট্যাগ। এগুলো তো কোনো কথা হলো না। আপনি এই যে হুমায়ুন কবির, একদিকে বলবো লোকটা যেমনই হোক, লোকটা কিন্তু মিথ্যাবাদী নয় মমতাদির মতন। কবে বলেছে যে আমি বাবরি মসজিদ করবো? হ্যাঁ দাঁড়ান 6ই ডিসেম্বর ডেট বলে দিয়েছিল, সেদিন থেকে কেন তাকে অ্যালাউ করা হলো? ওর 3 মাস ধরে মমতা ব্যানার্জির বাপান্ত করেছে, কিন্তু কোনো ব্যবস্থা নেয়নি দল। ঠিক 24 ঘন্টা 48 ঘন্টাকে সাসপেন্ড, সব নাটক। সাসপেন্ড মানে কি? সাসপেন্ড মানে কি? সাময়িক, হ্যাঁ, তাকে বহিষ্কার করা। সাময়িক করবে কেন? সাসপেন্ড ফর এভার। আমার বক্তব্য হচ্ছে সাসপেন্ড কেন করা হবে? তাকে বহিষ্কার করুন। আচ্ছা উনি ভুল বলেছেন, বাকিরা শুধরে দিন। আচ্ছা আপনি এটা বলুন তো, ববি হাকিম এর আগে কোনোদিন কাউকে সাসপেন্ড বরখাস্ত করতে বসেছেন? ওই জেলার সভাপতি হলো না, নিশ্চয়ই ওদের পাটা কোন দিকে কাটবে, লেজে, গর্দানে, কুরবানি, বলি, ওরা ঠিক করবে। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, ববি হাকিমকে দিয়ে এই সাসপেনশন অর্ডারটা শোনানো হলো কেন? কেন দুদিকে দুজন সংখ্যালঘু বিধায়ককে নেওয়া হলো? ওই জেলার সভাপতিকে ডাকা হলো না কেন? এগুলো সব তাদের ব্যাপার, কিন্তু এগুলো অত্যন্ত সিগনিফিকেন্ট ব্যাপার যে এখানেও হিন্দু মুসলিম খেলা হলো, যে মুসলমানের হাতে মুসলমান মারলাম, হিন্দু হাত দিয়ে মুসলমান মারলাম। এই যে রাজনীতি, এটা বন্ধ হওয়া দরকার। সুপ্রিম কোর্টে গতকাল পর্যন্ত শুনানির যে প্রবণতা, তাতে দেখা যাচ্ছে কি, তা আগে নাগরিক হবেন তারপর ভোটার। তার মানে আপনি এখন আজ এই মুহূর্তে এই দিনে আপনি নাগরিক নন। তাহলে সেই মানুষগুলিকে তো ভাবতে হবে যে বিজেপিকে হাত শক্তিশালী করে ও তো আপনাদেরই বিপদে ফেলে দিল। ফলে এই বিজেপিকে সব দিক থেকে প্রত্যাখ্যান করা দরকার। আজকে মতুয়া সমাজ যে একটা অনিশ্চয়তার মধ্যে পড়লো, ক্রমশ দেখা যাচ্ছে যে কয়েকজন, একটা বড় অংশ দেখা যাবে তিনি এখন নাগরিকই নন। তো সেটা আপনাদের এই বিপদের মধ্যে ফেললো কে? অহেতুক খোঁচাখুচি করে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধন করতে গিয়ে এই কাণ্ডটা করে দিয়েছে। মতুয়াগড়ে প্রধানমন্ত্রী সভা করতে আসছেন, আর আমি সজলদার কাছে জানতে চাই, তার আগে সিএতে নাগরিকত্ব কতজন পেয়েছেন এই তথ্য কি বিজেপির কাছে আছে? আমার কাছে নেই, বিজেপির কাছে থাকতে পারে, আমার কাছে নেই। বিজেপি না, সুভাষিস দা জেলাস কথা বললো। যাকে এখন ঘটনা হলো যে এখন আসলে ততক্ষণ কিছু লোককে ততক্ষণ শোভা পায় যতক্ষণ তারা মুখ বন্ধ রাখে। কিছু লোককে ততক্ষণ শোভা পায় যতক্ষণ মুখ বন্ধ রাখে। ঘটনা যখন আমি বিজেপি নয়, আমি বিজেপির একটা অংশ। বিজেপি হতে পারেনি, সেটা কোনো ব্যাপার না, এটা হতেই পারে। ঘটনা যেটা হয়েছে সেটা হলো এই পারিবারিক ঝগড়ায় আমরা যা পেলাম, এই যে বিজেপি এবং তৃণমূলের ঝগড়ায় যে মানে পাশের বাড়ি যেটা পেল, সেটা হলো দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জির শাসন এবং 11 বছরের নরেন্দ্র মোদীর শাসনে দুটো দলই একইভাবে চলেছে, দুটো দলই দুর্নীতির সাথে ছিল, কেউ কাউকে সাজা দেয়নি। 69টা বিল পাস হয়েছে রাজ্যসভায়, তৃণমূলের সাংসদরা ছিল না, বিলটা পাস হতে দিয়েছে। তার বিনিময়ে মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেফ রয়েছে। এই যে পঞ্চায়েত নির্বাচনে 58 জন মারা গেল, খুন হলো, ওদেরই দাবি এটা যে পঞ্চায়েত নির্বাচনে 58 জন বিজেপি কর্মী মারা গিয়েছে। তারপরে মমতা ব্যানার্জি গিয়ে নরেন্দ্র মোদীকে আলফান্সো আম দিয়ে আসলেন এবং কুর্তা দিয়ে আসলেন।
তাহলে এই ঝগড়াটা পরিষ্কার বলুক আমাদের মধ্যে, যে ঝগড়াটা দেখছেন একদম ছায়াযুদ্ধ, আপনারা অন্য কোনো ফ্রন্টকে বাঁচুন। ঠিক যেরকমভাবে সিপিএম আর কংগ্রেস একটা সময় ছিল, কেউ পরিপূরক নই। আপনারা যদি ভালো থাকতে যান তাহলে পরে আপনারা থার্ড চয়েসকে ভাবুন, থার্ড অপশনকে ভাবুন। আমি যেটা জানতে চাইছি, প্রধানমন্ত্রী এখানে আসছেন, সভা করছেন, এবং এটা যত নির্বাচন এগিয়ে আসবে তত কেন্দ্রীয় নেতৃত্ব আসবেন, তারা সভা করবেন, আগের বারও দেখেছি এবং এটা চেনা ছবি। কিন্তু সেই হারে আমরা তো কংগ্রেসের কোনো শীর্ষ নেতৃত্বকে দেখি না এখানে আসছে সভা করতে। তো যদি সেটা বিজেপি করে থাকে, মতুয়া করেই হোক না কেন, জ্বালা ধরে কেন দেয়? আমি একটা জিনিস বলছি, এই মতুয়ারা তো কংগ্রেসকেও জিতিয়েছে 91 সালে, বা মতুয়াদের থেকেও তো হাসখালি দিয়ে আমরা প্রার্থী করেছিলাম। তাহলে মতুয়াদের পাশে সে তো মতুয়ারা বামেদেরও জিতিয়েছে, তাহলে কোথায় তারা এখন? প্রমথনাথ ঠাকুরকে আমরাও প্রার্থী করেছিলাম, এক্স্যাক্টলি, তাহলে কোথায় এইবার ঘটনা যেটা আজকে কোথায় মতুয়াদের পাশে কংগ্রেস, বাম কংগ্রেস? বাইরন বিশ্বাসের কথা হলো না, একটা আগ্রাসী একটা রাজনৈতিক একটা মানে কি বলবো কালচার তৈরি হয়েছে পশ্চিমবাংলা এবং ভারতবর্ষে। বিরোধী রাখা যাবে না, বিরোধী রাখা যাবে না। বাইরন বিশ্বাস জিতলো, আচ্ছা ধরুন মমতা ব্যানার্জি যত সিট ছিল, বাইরন বিশ্বাস যদি বিরোধীতে মানে কংগ্রেসই থাকতো তাহলে মমতা ব্যানার্জির গভর্নমেন্ট পড়ে যেত না। কিন্তু বাইরন বিশ্বাস, কিন্তু সেটা তো বলতো নরেন্দ্র মোদীকে তাহলে নিন্দা করতে পারো না। নরেন্দ্র মোদী সরকার ভেঙে টাকা দিয়ে সরকার ভেঙে মানে নিজের দিকে নিয়ে আসে, এবং মহারাষ্ট্র থেকে আরম্ভ করে সর্বত্র প্রশ্নটা তাহলে ঘুরিয়ে বাইরন বিশ্বাসকে কেন কংগ্রেস ধরে রাখতে পারলো না, এটা যদি আমি করি। আচ্ছা আমি তো জানি না যে কোনো এমএলএ এমপিরা গোয়াল ঘরে বাধা বেঁধে রাখতে হয়, নাহলে বেরিয়ে যেতে ছুটে যেতে পারে অন্যের বাগানে, এটা তো জানা ছিল না। এই তৃণমূল আসলে বিজেপি আসলে একদম খুব ছোট করে সবার কাছে যাবো। এই সময়কালে পোলারাইজেশনের চেষ্টা হচ্ছে বিজেপি এবং তৃণমূল করছে, খুব গলা উঁচু করে বলছে অন্যদের চুপ থাকতে হবে। পশ্চিমবাংলাতেও 34টা বছর বামপন্থীরা এখানে সরকার পরিচালনা করেছে। ব্রিগেডে কোনোদিন কখনো প্যাটিস বিক্রেতাকে মার খাওয়াতে হয়নি। আজকে বিজেপিকে বলতে হবে যে কিছু লোক ব্রিগেডে যখন জমায়েত হয়েছে সেখানে যদি চিকেন থেকে থাকে তাহলে ওই লোকগুলোর কেউই তাহলে চিকেন খান না। তাহলে বিজেপি ক্ষমতায় আসলে পশ্চিমবাংলায় মাছ মাংস ডিম তারা বন্ধ করে দেবে, এটাই হচ্ছে হুঁশিয়ারি। এইটা দিয়ে দিলেন। মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আমি বলবো এখানে মমতা ব্যানার্জির যা এমপি আছেন তৃণমূলে, তারা সিএ যখন পাশ হচ্ছে তারা কি ভূমিকা পালন করেছে, মতুয়া ভাইরা আজকে তাদের ভুল বুঝতে পারছে। দেখবেন সেখানে বামপন্থীদের বিভিন্ন নেতৃত্ব তারা ওয়েলকাম করছে, যাচ্ছে, তার মানে ভাবনার পরিবর্তন হচ্ছে। 2006 সালেও বামপন্থীদের ব্যাপক পরিমাণে জিতিয়েছিল, 11 সালে বা তার পরবর্তীকালে তৃণমূলের জিতিয়েছে, মানে তৃণমূল যেন মনে না করে পশ্চিমবাংলার মানুষকে ওরা কিনে নিয়েছে। এই মানুষই মুখের উপর উপযুক্ত জবাব দেবে। আর কতদিন মন্দির মসজিদ দিয়ে তাদের মস্তিষ্ক ঘুরিয়ে রাখবে? কারণ ছেলে মেয়ের ভবিষ্যৎ যেখানে অন্ধকার হয়ে যাচ্ছে, পেটের খিদে যখন বাড়ছে, তখন দুর্নীতিকে রোখার জন্য যে ইনভেস্টিগেশন অথরিটি তাদেরকে পর্যন্ত এটা মিসগাইড করছে। মতুয়াদের আশরাফুল্লাহ মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার জন্য 34 বছর ধরে। আচ্ছা আপনি বলুন তো, ভারতবর্ষের সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট মানে যেটা এক তৈরি করলো, কিসের বেসিসে তৈরি করলো? মুসলমান ধর্মকে বাদ দিয়ে বাকিদেরকে করলো। এটা কি যৌক্তিকতা আছে? 1955 সালে নাগরিকত্ব আইন আছে, পরে 80 দশকে 87 সালে না আইন আছে। তাই সেই সমস্ত কিছুকে গুলিয়ে দিয়ে একটা নতুন আইন আমাদের ভারতবর্ষে আনলো। আমি বলতে চাইছি কারা করলো, কি উদ্দেশ্য নিয়ে করলো? বিভাজনের যে রাজনীতি, সেটা কতদিন চলবে? প্রশ্ন তো নতুন আইনের কি প্রাসঙ্গিকতা, মানে আমার কি প্রয়োজন পড়লো? অনুষ্ঠানের একদম শেষের পর্যায়ে চলে এসেছি, আর এখানে এবার একটু নরেন্দ্র মোদী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুটো যে এম এর কথা বলছিলাম শুরুতে, শেষ দুটো এম যে মুখোমুখি, এখানেও কিন্তু সেই লড়াই মোদী ভার্সেস মমতাতেই এসে দাঁড়াবে, ইস্যু যাই হোক না কেন। প্রধানমন্ত্রী আসছেন, যেটা নিয়ে কথা হলো, এবং বিহার নির্বাচনের পরে যেদিনকে ফল প্রকাশ হলো আপনাদের মনে থাকবে, সেদিনকে খুব স্পষ্ট বার্তা প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা পেয়েছিলাম যে এবার লক্ষ্য বাংলা। गंगा जी यहाँ बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है। बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है। সম্রাটদা, মানে লড়াইয়ের ময়দান তো মানে ক্রমশ কঠিন হচ্ছে, কারণ মানে বিষয়টা এরকমই, যদি আপনারা সরাসরি এই অভিযোগ করেন যে নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করছে, তো সেই অভিযোগটাকে সামনে রেখেই বলছি যে নির্বাচন কমিশন তো এসআইআর
আপনার মানে যে দাবিটা করছিলেন, মানে বিএলওরা অন্তত যে দাবিটা করছিল যে বাড়াতে হবে সময়সীমা, সেই সময়সীমা তো বাড়ালো, কাজ তো করলো, সেটা তো এখানে তো কেউ বাধা দিতে পারবে না। স্বচ্ছতা আনার চেষ্টা তো নির্বাচন কমিশন করছে। তাহলে আপনারা এখন কোন কোন ইস্যুগুলোকে সামনে রাখবেন, লড়াইটাকে জোরদার করার জন্য কোন কোন ইস্যুগুলোকে সামনে রাখবেন? যে লড়াইটাকে জোরদার করতে যাবো কেন সেটা তো বুঝতে পারছি। কেন করবেন না? বলছি তো আমি, প্রধানমন্ত্রী যখন আসছে, প্রধানমন্ত্রী তো এসেছিল 2021 এসেছিল, 2019 এসে 2024 এসেছিল, সেটা প্রশ্ন নয়। না, কিন্তু 2021 ইডি সিবিআই এনআইএ নিয়ে এসেছিল, আর এখন পাঁচতলা মহল পুরোটাই একদম নির্বাচন কমিশন, সেটা প্রশ্ন নয়। আমি সুভাষিসদার কথা সূত্র ধরে বলি, সুভাষিসদা তৃণমূল কংগ্রেস কি করছে সেটা বুঝতে হবে। তৃণমূল কংগ্রেস নির্বাচনের 6 মাস পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়ে বোঝানোর চেষ্টা করছে না, ময়দানে লড়াই করছে, প্রতিহত করছে। 19-এ প্রতিহত করেছে, 21-এ প্রতিহত করেছে, 24-এ প্রতিহত করেছে, তারপরে 13টা বাই ইলেকশন, এমনকি মাদারিহাট যে কেন্দ্র স্কুল বন্ধ হয়ে গেছে। প্যাবের রিপোর্টে যেটা সুব্রত চক্রবর্তী বলেছে, এই লড়াই করছে। কোনটা? প্যাবের রিপোর্টে সুব্রত চক্রবর্তী মে মাসে সেন্ট্রালে গিয়ে বলেছে 49,000। বলতে হবে তো আপনাকে, আপনাকে বলতে হবে তো উন্নয়নটা কি। ডক্টর অশোক বিদ্যা বইটা পড়ো, আপিলা চাপিলা বইটা পড়ো, ওইটা না পড়ে টেলিভিশন ডিবেট এসো। বলতে হবে তো ডক্টর অশোক কত চাকরি আপনাকে দিলেন বলেছে, তোমরা কিভাবে 11 সালে আমরা বলবো না কত আপিলা চাপিলা 11 সালে কত চাকরি ছিল, স্থায়ী চাকরি কত ছিল 11 সালে, এখন কত হিসাব দিন। 3.5 লক্ষ শূন্য পদ আজকে ফাঁকা পড়ে আছে। মমতা ব্যানার্জি বিচারিতা করছে, মঞ্চে বলছেন বাইরে কথা বলতে পারো না, আপনাকে তো বলতে হবে, বাইরে কথা বলতে পারো না বলে 30 আরে বাইরে একটু ঠিক আছে, জোর গুলো আছে, উল্টো দিকে বামপন্থী আছে। একটু শুনেন। 26-এর নির্বাচনের আগে একটা নতুন ন্যারেটিভ কি, আমরা গীতা পড়বো, আমরা হুমায়ুনকে বলবো শিলান্যাস করার জন্য মসজিদে, আমরা ধর্মীয় মেরুকরণ তৈরি করব, যা করবো সবটাই আমরা করব, আমরা পথ দেখাবো, যে আমরা বলবো আমরা মনীষীদেরকে অসম্মান করব, আমরা বাঙালি থেকে ভিন রাজ্যে এসে গীতা পাঠ করেছে, সজলদারা গীতা পাঠ করেছে, আমি সজলদার কাছে একটা ছোট্ট অনুরোধ রাখছি, জানেন একবার গীতাটা পড়ে আসুন না। উড়িষ্যার সেই প্রত্যন্ত অঞ্চলে সেখানে ধর্ম নয়, শুধু বাঙালি হওয়ার কারণে 100 ঘর জ্বালিয়ে দিয়েছে আপনাদের ডবল ইঞ্জিন সরকার। যান গীতাটা ওখানে পড়ে আসুন, মানুষকে বোঝান। বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হলে আপনার স্টুডিওতে গলা ফাটান সজলদা। আজকে ওই ভারতবর্ষের উড়িষ্যায় 100টা পরিবারে ঘর জ্বলছে। গীতার কথা আমি জানি না, গীতা পড়ে কতটা হিন্দুত্ব বহন করা যায় আমি এই কারণে এই বিশ্বাস থেকে বলি, আমাকে যিনি হিন্দু ধর্ম শিখিয়েছেন তার নাম নরেন্দ্রনাথ দত্ত, নরেন্দ্র মোদী নয়। সেই বিশ্বাসে পরিষ্কারভাবে বলি, হ্যাঁ নিশ্চয়ই গীতা আমাদের মা ঠাকুমারা পড়েন, ধর্মের জন্য পড়েন, ধর্মীয় রাজনীতির জন্য পড়েন না। আজকে দাঁড়িয়ে গীতা পাঠে কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাননি সেটা খুব ভয়ঙ্কর লেভেলে একটা প্রশ্ন। কেন মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন? যে গীতা পাঠের মঞ্চে কার্তিক মহারাজ তার মাস্তুতো ভাই সিবি আনন্দ বোসকে নিয়ে গলাগলি করে গীতা পাঠ করে, আমি তো সজলদাকে উত্তাল রাজনীতি করতে দেখেছি কলকাতার রাজপথে। কোনদিন তো সজলদাকে গীতা পড়তে হয়নি, আজকে কেন পড়তে হচ্ছে? কিসের আমদানি করতে হচ্ছে? এই প্রশ্নগুলো আমার থেকে গেল। এবং শেষ করি, যেটা হয়তো সময় কম, আমি শেষ করি এটা বলে যে তৃণমূল কংগ্রেস কোনো পরিস্থিতিতে আজকে 34 বছর ক্ষমতার থেকে সিপিএমকে সরিয়ে যখন তৃণমূল ক্ষমতা এসেছিল তার একটা পূর্বাভাস দেখা গেছিল 2008-এর পঞ্চায়েত নির্বাচন, 2009 লোকসভা নির্বাচন এবং তারপরে বেশ কিছু পৌরসভার নির্বাচন। আজকে দাঁড়িয়ে 24-এ এসে 35টা সিট 30টা সিট বলে পাবো বলে যারা 18 থেকে 12-তে নেমে যায়, পরপর 13টা উপনির্বাচনে হারে, যাদের 1 কোটি মেম্বারের টার্গেট থাকা সত্ত্বেও 40 লক্ষ করতে পারে না, যারা বাংলায় 80,000 বুথে BLA 2 দিতে পারেনি, তারা প্রধানমন্ত্রীকে, আমি বলবো না প্রধানমন্ত্রীকে এনে কী হবে, তথাগত রায়রা বলছে, অভিজিৎ গাঙ্গুলিরা বলছে প্রধানমন্ত্রী থেকে। শেষ করি, আমাদের 294টা কেন্দ্রে একজনই প্রার্থী, নাম মমতা বন্দ্যোপাধ্যায়, একটাই মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বিরুদ্ধে কে? চুরি জোচ্চুরির দায়িত্ব মমতা ব্যানার্জি, সেটা তো নিতেই হবে। মমতা ব্যানার্জিকে দেখে তো ভোট দিচ্ছে, সেই এমএলএমপি যখন চুরি জোচ্চুরি করে জেল কাটছে তার দায়িত্ব মমতা ব্যানার্জিকে নিতে হবে। ভুলভাল মাঝখানে কথা বলছে না, বিষয় বলো না, তোমার সময় বলো। বিরুদ্ধে কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ কে? সজলদারা বলবে নরেন্দ্র মোদী। তাহলে লড়াইটা এখানেই পরিষ্কার, লড়াইটা বাঙালির সাথে অবাঙালির লড়াই। এই লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত। সম্রাট সজলদা, দেখুন, প্রথম কথা বলছি যে আমি কারোর সময় কথা বলিনি। হ্যাঁ,
তো আমি একটু লাস্ট টাইম আমিও অনুরোধ করবো যাতে কেউ না ডিস্টার্ব করে। তো আমি শেষ থেকে শুরু করছি। বাঙালির সাথে অবাঙালির লড়াই, হিন্দু মুসলমানের বিভাজন করাটাও যতটা অন্যায়, ঠিক সেরকমভাবে এই বাঙালি অবাঙালির লড়াই বাঁধানোর চেষ্টা করাটাও অতটা অন্যায়। বাঙালির সাথে অবাঙালির লড়াই খুব ভালো কথা, যে আপনারা দয়া করে অবাঙালিকে প্রার্থী করে ভোটে লড়াবেন না। গুজরাট থেকে প্রার্থী এনে পশ্চিমবঙ্গে দেবেন না, বিহার থেকে প্রার্থী এনে পশ্চিমবঙ্গে খাড়া করবেন না, এটা প্রথম আবেদন। মুক্ত মমতা বন্দ্যোপাধ্যায় না, মুখ মমতা বন্দ্যোপাধ্যায়, সেই মুখ যখন নন্দীগ্রামে পুড়ে চারকার হয়ে যায়, 1956 ভোটে হেরে যায়, তখন দয়া করে ওই আমি মুখ আর বাকি আমি পরে আমি আপনার সঙ্গে কথা বলি, এটা রিকোয়েস্ট করে শেষ করবে। আমি বলার পর আপনাকে আমার সময় থেকে বাদ দেবো। সত্যি তো আমায় কোনোদিন গীতা পড়তে হয়নি। মমতাকেও তো বিরোধী থাকাকালীন মমতাদিকেও কখনো হিজাব পড়তে হয়নি। আজকে মমতাদিকে হিজাব পড়তে হলে আমায় গীতা পড়তেই হবে। শুরুতে বলেছি লোহে লোহে কো কাটটা হয়, ভালো লাগছে না? আমি আপনাকে একটা কথা বলি শুনুন, সিপিএমের ন্যারেটিভটা দেখুন। 34 বছর তারা একটা এফআইআর করেনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে। 21শে জুলাই হতে পারে, হ্যাঁ, কিংবা বিধানসভা ভাঙা হতে পারে, কিংবা ওই কোনা এক্সপ্রেসওয়ে বন্ধ করে 14 দিন রাখা হতে পারে। তারা এসে এখন বলবে যে এরা সব ভাই ভাই, হ্যাঁ ওরা সব কিসের ভাই, এসব আমি বলতে যাবো না। আমি একটু প্লিজ আপনার সময় বলিনি কথা, অনেক কথা বলতে পারি আমি বলছি ক্ষমতায় আসলে চিকেন খেতে দেবে না। হুমায়ুন কবিরকে ফোন করেছিলেন মোহাম্মদ সেলিম, রাস্তায় দাঁড়িয়ে যারা ধর্মনিরপেক্ষতা প্রমাণ করতে গরু খায়, তাদের মতন গরু আর রাজনীতিতে কেউ আছে বলে আমি বিশ্বাস করি না। আমি আপনাকে একটা কথা বলছি যে আপনাদের যেমন যা খুশি খাওয়ার অধিকার আছে, সেরকম আমারও উপোস করার অধিকার আছে, আমারও নিরামিষ খাওয়ার অধিকার আছে, সেটাও আপনি কাটতে পারেন না। আপনারা মা ঠাকুমার কথা যারা বলছিলেন, তাদের মা ঠাকুমার কাছে জিজ্ঞাসা করুন তারা উপোস করেন কিনা। আমি বলছি যে মুসলমানদের বাদ দিয়ে বলেছেন সিপিএমের ভাই, আসলে তিনি জানেনই না। না জানাটা কোনো দোষের মধ্যে না, কিন্তু ভুল জানাটা তো মুশকিল। আসলে ভারতবর্ষের সংবিধান নিয়ে বেশি দিন চর্চা করেনি, কারণ ওদের কাছে আজাদি ঝুটা ছিল। আমি বলছি যে এই আইন আজকের প্রস্তাবিত নয়। এই আইন যেদিন ভারতবর্ষ ভাগ হয়েছিল, সেখানকার সংখ্যালঘুরা যদি চায় অন্য রাষ্ট্রের, মানে আপনার পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তানের সংখ্যালঘুরা যদি চায়, তারা ফিরে আসবে, তাদের অনুপ্রবেশকারী বলা হবে না, তাদেরকে সিএ এর মাধ্যম দিয়ে তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে। এটা গান্ধীজির, এটা নেহেরুজির স্বপ্ন ছিল, তাদের মানে উদ্দেশ্য ছিল, তাদের লক্ষ্য ছিল, যেটা আজকে মোদি এসে সেটাকে বাস্তবায়িত করছে। আপনারা জেনেরা পাকিস্তানে তো আর সংখ্যালঘু মুসলমান হতে পারে না। আরেকটা কথা বলেছি, সেটা হচ্ছে সুভাষিস দা বলেছে যে থার্ড চয়েস, হ্যাঁ থার্ড চয়েসকে মানুষ নিত, কিন্তু থার্ড ক্লাস চয়েসকে নেবে না। থার্ড চয়েসকে নিত, কোনো থার্ড ক্লাস চয়েসকে মানুষ অ্যাকসেপ্ট করবে না। আমি আপনাদেরকে বলছি, এবার বলি একটু 35 থেকে 12 নেমে গেছি আমরা, 35 বলে 12 নেমেছি। আচ্ছা বলুন তো, মমতা ব্যানার্জি কতদিন বলেছে হয় এবার নয় নেভার? হ্যাঁ, কতবার বলেছে? চুপচাপ 1942 এ বলেছিল ইংরেজ ভারত ছেড়ো, আলটিমেটলি ছাড়িয়ে চলেছে। মহা মুশকিল, আমরাও আলটিমেটলি ছাড়িয়ে দেখা যাবে। আচ্ছা সুভাষিস দা, একটা কথার আমি একটু এখানে উত্তর নেব, যেটা সজলদা কিছুক্ষণ আগে বলছেন যে উনি হিজাব পড়লে আমি গীতা পড়ব। কম্পিটিটিভ রিলিজিওসিটি চলছে, মানে প্রতিযোগিতামূলক ধর্মীয়করণ চলছে, রাজনীতির মধ্যে ঢোকানো হচ্ছে। মানুষ কি সেটা চায়? আসলে ওই যে সজল বছর কে গরু মাংস খেয়েছে, সেই জন্য সে মানুষ না, সে গরু। ভারতবর্ষের দেবদেবীদের উপনিষদ বা বেদ পড়লে জানতে পারবে যে ভারতবর্ষে যারা আমরা পুজো করি, তারাও সেই ভগবানরাও, যাদের ভগবান বলি, তারাও গরুর মাংস, বাছুরের মাংস, এবং ব্রাহ্মণরাও এই সমাজে গৃহজীয় তৎকালীন শিক্ষা বললে জানা যাবে গরু মাংস। হিন্দুদের গরুর মাংস খেতে অনুপ্রাণিত করছে কংগ্রেস, হিন্দুদের গরুর মাংস খেতে অনুপ্রাণিত করছে। এই হচ্ছে কংগ্রেস। বলুন না যে মুসলমান খেতে হবে, বুঝবো বলো মুসলমান, বলো সিপিএম বলো যে সেলিম তুমি শুয়োর দেবো। আমি তোমার সময় বলিনি, ধর্ম নিয়ে খেলছো, তুমি মানুষকে মিথ্যা বোঝাচ্ছ।
বোঝাচ্ছ, তুমি মানুষকে মিথ্যে বোঝাচ্ছ। টাইটেল বাবু, আরেকদিন এইখানে অনুষ্ঠান হবে। বেদ উপনিষদকে প্লিজ, আশরাফুল দা প্লিজ, প্লিজ, দাদা, সুভাষিস দা, একদম একদম সময় নেই দাদা, একদম শেষ করো। আশরাফুল দাকে একটু সময় দিন। গরুর মাংস ছিল বলে প্লিজ, এটা টপিক নয়, এটা একদম টপিক নয় আছে। কি খাবে না খাবে একটু বলেছিলাম দাঙ্গা মাথায় গুলি করো, তোমরা দাঙ্গা বাজে উৎসাহিত করো। আমি ফ্যাক্টর নিয়ে কথা বলছি। দেবনাথ দিদি আমাকে আচ্ছা শোনো, পাঁচটা ফ্যাক্টর নিয়ে কথা বলছি। আমি আলোচনা করবো না, প্লিজ। এটা কোনো টপিক হতে পারে না। কোনো রাজনীতিবিদের কাছ থেকে এই ধরনের কোনো মন্তব্য এটা এক্সপেক্টেড নয়। একদম আশরাফুল দা 30 সেকেন্ড দেবো। ভারতবর্ষের সংবিধান কারোর খাবার নিয়ে কথা বলেনি। আপনি চুপ করুন। যারা আচ্ছা আমার কথা বলছি, যারা গরুর গোবর খায়, যারা গরুর আপনি বলুন আমি শুয়োরকে দেখাবো, আপনি বলুন আমি শুয়োরকে, যারা গরুর গোবর খায়, যারা পুত্র খায়, প্রত্যেককে ধন্যবাদ দেবো, প্রত্যেককে ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এবং শেষ পর্যন্ত এম ফর মানুষ এটাই যেন প্রতিষ্ঠিত হয় এই আশা রাখছি। আজকে শেষ করবো, অন্যান্য খবরের জন্য চোখ থাকুক।